নমস্কার বন্ধুরা। আজ আমার গল্পের গোয়েন্দা হলেন ইন্দ্রনাথ রুদ্র, যাকে সৃষ্টি করেছিলেন অদৃশ বর্ধন, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1932 সালের 1 ডিসেম্বর কলকাতায় এবং তার মহাপ্রয়াণ ঘটে 2019 সালের 21 মে কলকাতায়। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প ড্রাগন হার। ইন্দ্রনাথ রুদ্রর দু চোখে এখন যেন দুটো হীরের কণা ঝিরিক তুলছে। টেবিল ল্যাম্পের আলোর নিচে রেখে সে এক দৃষ্টে চেয়ে আছে যে জিনিসটার দিকে, সেটা একটা পুরানো হার। ওর সামনে চেয়ার টেনে বসে রয়েছে একজন চিনেম্যান। যথেষ্ট বয়স হয়েছে, মুখের চামড়া ভাঁজ খেয়েছে, ঝুলে পড়েছে। নাকের নিচে রোয়ার মতো হলদেটে গোঁফ ঠোঁটের দু কোণ দিয়ে ঝুলছে। লোকটার দাড়ি বেশ লম্বা, দাড়ির ওপর আঙুল বুলিয়ে যাচ্ছে বারবার। পরিষ্কার দেখছি, থির থির করে কাঁপছে রোগা সরু আঙুল। 3টে আঙুলে ঝিকমিক করছে 3 ধরনের পাথর বসানো আংটি। গলায় দুলছে লাল আর নীল পুঁতির মালা, গায়ে পুরানো আমলের আলখাল্লা, হলুদ জমির ওপর লাল ড্রাগন, ছুঁচ আর সুতোর কারুকাজ। মাথায় একদম চুল নেই, কিন্তু চুল আছে বটে ভুরুতে, জট পাকিয়ে রয়েছে। বয়স হয়েছে তাই চোখের তেজ কমে এসেছে, কিন্তু টেবিল ল্যাম্পের আলো তার চোখে পড়ায় ছ্যাতলা পড়া চোখের মণির তলায় দেখতে পাচ্ছি অদ্ভুত এক দ্যুতি, ঠিক যেন ছাই চাপা আগুন। এর নাম চিংলি, থাকেন এখানকার চিনে পাড়ায়, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে। বিপদে পড়ে ট্যাক্সি নিয়ে চলে এসেছেন বেলেঘাটায়, সুভাষ সরোবরের পাড়ে, ইন্দ্রনাথের বাড়িতে। আমি তখন ছিলাম সেখানে, তাই দেখলাম রহস্যময় সেই হার আর শুনলাম আশ্চর্য সেই কাহিনী। হারটা চ্যাটালো, প্রায় চৌকো না, 1 ইঞ্চি পুরু, মাঝে মাঝে চির খেয়েছে। ফাটা রেখার গা ঘেঁষে খোদাই করা অজস্র আঁকিবুকি। ড্রয়ার টেনে ম্যাগনিফাইং গ্লাস বের করলো ইন্দ্রনাথ। বিরাট কাজ, হাতের তেলোর মতো বড়। হাড়ের হিজিবিজি লেখা আর ছবিগুলো অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। তারপর ঘুরে বসলো বুড়ো চীনার দিকে। চিংলি তখন ঘাড় ঝুঁকিয়ে পিঠ কুজিয়ে অদ্ভুত চিকমিকে চোখে চেয়েছিলেন ইন্দ্রনাথের দিকে। টেবিল ল্যাম্পের আলো ঠিকরে যাচ্ছে চকচকে টাক মাথা থেকে। জটপাকানো ভুরু দুটো আরো জটিল হয়েছে। একে তো বেটে থসথসে চেহারা, ওইভাবে কোলকুজো অবস্থায় বসে থাকায় আরো ঘাড়ে গর্দানের ঠাসা মনে হচ্ছে। ইন্দ্রনাথ ওর হিরে ঝিকঝিকে চোখে চিংলির অদ্ভুত আলোয় ভরা চোখের দিকে এক দৃষ্টে চেয়ে রইল কিছুক্ষণ। ঘর এখন নিস্তব্ধ। এত রাতে সুভাষ সরোবরের পাড়েও কেউ বেড়াচ্ছে না, গোটা তল্লাট তাই নিথর। খুব আস্তে, খুব স্পষ্ট গলায় বলল ইন্দ্রনাথ, এরই নাম ড্রাগন হার? হ্যাঁ, পরিষ্কার বাংলায় কথা বলে চীনা বৃদ্ধ। গোটা জীবনটাই নাকি কেটেছে কলকাতায়, প্রথম পরিচয়ই তা জানিয়েছেন। কিন্তু থেমে থেমে বলল ইন্দ্রনাথ, এ তো দেখছি কচ্ছপের হোলা। হাসলেন চিংলি। চীনাদের চামড়া হলুদ হয়, দাঁত হলুদ হয়, এরকম কত কথাই না শুনেছি, গল্পেই পড়েছি। কিন্তু এই বৃদ্ধের যে দাঁত দেখলাম, তার বাহার দেখিয়ে টুথপেস্টের বিজ্ঞাপন দিলে বাজার মাত হয়ে যাবে। হাতির দাঁতের মতো সাদা, মজবুত। বাবু, আমার বয়স কত জানেন? 72। দেখে কি মনে হয় 52? বয়সটাকে কমিয়ে রেখেছি কিভাবে জানেন? চাইনিজ বক্সিং করে আর এই হাড়ের ওষুধ খেয়ে। চাইনিজ বক্সিং? খুব আস্তে দৌড়ই রোজ ভোরে, শূন্যে খুশি লাথি ছুরি দুপুরে, আর রাতে খায় ড্রাগন হাড়ের পাঁচন। সাহেবি ওষুধ একদম খাই না। বেশ করেন, কিন্তু কচ্ছপের হাড়কে ড্রাগনের হাড় বলছেন কেন?
ড্রাগনের হার তো বলছি না, ড্রাগন তো পুরাণের গাল গল্প। ড্রাগন কি আদৌ ছিল? ছিল না। কিন্তু এই হারের নাম দাঁড়িয়ে গেছে ড্রাগন হার, কারণ এই হার গুঁড়িয়ে এর সঙ্গে গাছ গাছড়ার রস মিশিয়ে এমন পাচন তৈরি হয় যা মানুষকে বুড়ো হতে দেয় না। তাই তো দেখছি। ড্রাগন হার নামিয়ে রেখে নস্যির গুঁড়ো ডিবে থেকে তুলতে তুলতে বলল ইন্দ্রনাথ। কিন্তু রাত এখন 10টা, এত রাতে হাড়ের পাঁচন না খেয়ে আপনি আমার কাছে এলেন কেন? কারণ কলকুজো বুড়ো আরো ঝুঁকে পড়লেন, চোখ আরো প্রদীপ্ত হলো, গলা আরো খাদে নেমে এলো। কারণ এ হার তো আগের হারগুলোর মতো নয়। কেন নয়? এ হার গুঁড়িয়ে খেলে সর্বনাশ হয়ে যাবে, গুপ্তধনের সন্ধান আর কেউ পাবে না। আওয়াজ করে নস্যি নিল ইন্দ্রনাথ। দেয়ালের টিকটিকিটাও বোধহয় চমকে উঠে চেঁচিয়ে উঠল। হাড়ের গায়ে গুপ্তধনের নকশা আছে নাকি? ইন্দ্রর প্রশ্ন। আছে। আপনি জানলেন কি করে? কারণ আমি পলিওগ্রাফার। প্রাচীন ভাষার মানে বের করা আমার নেশা। চীনে ডাক্তারের ফর্মুলা অনুযায়ী এই হার আমি কিনি চীনে পাড়ারই এক কিউরিও দোকান থেকে। একটা হারে অনেক দিন চলে। কিনে এনেই আমি পিক্টোগ্রামের মানেটা বুঝে নিই। পিক্টোগ্রাম মানে বোঝেন তো? একটু বুঝি, ছবি দিয়ে বর্ণমালা। ড্রাগন হাড়ের গায়ে খোদাই করা থাকে আদিম পিক্টোগ্রাম। নখের ফালি মানে চাঁদ, বৃত্ত মানে সূর্য। এই দেখুন, এই যে চিহ্নটার মানে নারী, এটার মানে মুখের কথা, এটার মানে শিশু। চিংলি যে চিহ্নগুলো ড্রাগন হাড়ে দেখিয়ে গেলেন সরু আঙুলের ডগা দিয়ে, সেগুলো এইরকম। ইন্দ্রনাথ বলল, বুঝলাম। গোটা হাড় ফেটে ফুটে রয়েছে গায়ে গায়ে আঁকা কিম্ভূত ছবি। এর মধ্যে গুপ্তধনের সন্ধান পেয়েছেন। হ্যাঁ, সেই থেকেই ফেউ লেগেছে পেছনে। ফেউ? বাবু, আমি বুড়ো হতে পারি, ভীতু নই। আমি নিজে যদি প্যালিওগ্রাফার না হতাম, তাহলে যে সাহেব হারটা কিনতে এসেছিল মোটা দাম দিয়ে, তাকেই বেচে দিতাম। ইন্দ্রনাথের চোখের পাতা দুটো স্থির হয়ে গেল। সাহেব কিনতে এসেছিল? আমি কিনেছি পরশু। গতকাল কিউরিও দোকান থেকে যত হার ছিল সমস্ত কিনে নিয়ে যায় ওই সাহেব। আজ সকালে সেই সাহেবই এসেছিল আমার কাছে। কত দাম দিতে চেয়েছিল? 5 লাখ। কচ্ছপের হারের দাম 5 লাখ? শুরু করেছিল 100 টাকা থেকে, অন্য কেউ হলে দিয়ে দিত। কিন্তু আমি যে ওর মধ্যে গুপ্তধনের খবর পেয়ে গেছিলাম, তাই 100 কেন, 1 কোটি দিলেও হার হাতছাড়া করবো না বলেছিলাম। সাহেব তখন বেশ বেশ বলে মোলায়েম হেসে চলে গেল। তার একটু পর থেকেই দেখলাম বাড়ি পাহারা দিচ্ছে কয়েকটা ছোকরা, চীনে পাড়ারই ছোকরা, কিন্তু কেউই ভালো নয়। আমি আর দেরি করিনি। আমাকে তখনই ফোন করেছিলেন? নাম্বার পেলেন কোথায়? টেলিফোন গাইডে। প্রেমচাঁদ আপনার বন্ধু? প্রেমচাঁদ ডিটেকটিভ এজেন্সির প্রেমচাঁদ মালহোত্রা? হ্যাঁ, আগে ওকে ফোন করেছিলাম। উনি তো দিল্লিতে বসেন। অফিস ম্যানেজার হার নিয়ে মাথা ঘামাতে চাইল না, আপনার সঙ্গে কথা বলতে বলল। আপনি বললে প্রেমচাঁদ কেস টেক আপ করবে। বটে বটে, সাহেব তাহলে ফেউ লাগিয়েছে আপনার পেছনে। ফেউয়ের চোখ এড়িয়ে এখানে এলেন কি করে? আবার সাদা হাসি হাসলেন কলকুজো বুড়ো। চিনেপাড়ার গলি খুঁজি, কাশির গলি খুঁজি কেউ হার মানায়।
এর রান্নাঘর, এর কলতলা, ওর ছাদ দিয়ে বেরিয়ে পড়া যায়। লি সাহেব, বলল ইন্দ্রনাথ, আপনার এই পাচন খাবার যদি ইচ্ছে হয়, ফর্মুলা কোথায় পাবো? পাবেন না। এ ফর্মুলা প্রায় 100 বছরের পুরানো কাঠের ফলকে খোদাই করা। আমার ঠাকুরদা এনেছিলেন পিকিং থেকে। ড্রাগন হারের আবিষ্কারটা ঘটে যে বছরে, তার কয়েক বছর পরেই। আপনার চোখ দেখে মনে হচ্ছে সে কাহিনী আপনি জানেন না। জানতে চান? রাত প্রায় 11টা। ট্যাক্সি যখন ছেড়ে দিয়েছি, মৃগাঙ্ক বাবুর গাড়ি করেই না হয় বাড়ি ফেরা যাবে। তার আগে ইতিহাসটা বলেন। 1899 সালে পিকিং এর এক ডাক্তার ম্যালেরিয়া সারানোর জন্য একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছিলেন। ফ্যামিলির কর্তা প্রেসক্রিপশন অনুযায়ী গাছগাছরা আর ড্রাগন হার কিনে এনেছিলেন। তার নাম ওয়াং আইয়ুং। হারটা গুঁড়ো করতে গিয়ে তার খটকা লাগলো, কেননা ড্রাগন হার বলে তাকে যা গছানো হয়েছে তার তো একটা কচ্ছপের খোলা, ফেটে ফুটে চৌচির, অজস্র পিক্টোগ্রাম আঁকা। ছবির মানে বোঝার শিক্ষা তাঁরও ছিল। কিছুটা মানে বুঝেই তার চক্ষু চরক গাছ হয়ে গিয়েছিল। ফার্মাসিস্টের দোকান থেকে সমস্ত হার তিনি কিনে নিয়েছিলেন। রীতিমতো গবেষণা শুরু করে দিয়েছিলেন। আর তাই জানতে পেরেছিলেন হারগুলোর বয়স 3400 বছর। সাং রাজবংশের আমলের। ওয়াং আইয়ুং তাই নিয়ে বই লেখেন। সে বই আছে আমার কাছে। তাতেই উনি দেখিয়ে দিয়েছিলেন সাং রাজবংশ কিংবদন্তি নয়, সত্যিই ছিল চীন দেশের প্রথম শিক্ষিত রাজবংশ। পৃথিবীর আদিমতম লিখন পদ্ধতি চালু হয়েছিল এই সময়ে। এখনো যা মরে যায়নি, টিকে রয়েছে। মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম চিংলির কাহিনী। ঘড়ির কাঁটা তখন রাত 11টা ছাড়িয়ে গেছে। টেবিল ল্যাম্পের নরম আলোয় বুড়ো চীনাকে মনে হচ্ছে যেন কয়েক হাজার বছর আগেকার মানুষ। ঘরের বাকি অংশ প্রায় অন্ধকার। বাইরে নিঝুম রাত। বেজানো দরজার সামনে এক থেকে দৈত্যের মতো জ্বলছে ঘেরাটোপ দেওয়া একটা নীল বাতি। দম নিয়ে ঘাড় ঝুঁকিয়ে একই রকম থামা থামা গলায় বলে গেলেন চিংলি, ওয়াং আইয়ুং এর আবিষ্কার টনক নড়িয়ে ছাড়ে চীনের পণ্ডিতদের। ড্রাগন হার খোঁজার হিড়িক শুরু হয় তখন থেকেই। উত্তর চীনের নানা অঞ্চল খুঁড়ে বের করা হয় রাশি রাশি ড্রাগন হার। কোনো হাড়ি ড্রাগনের নয়, কোনোটা কচ্ছপের, কোনোটা গরু বা মোষের কাঁধের চ্যাটালো হার। ঘষে মেজে পরিষ্কার করে নিয়ে গরম করা হতো বলেই অত ফেটে ফুটে যেত। তারপর গায়ে খোদাই করা হতো ছবি। 1928 সালে চীনের সরকার আইন করে বেধড়ক খোঁড়াখুঁড়ি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, কিন্তু খোঁড়াখুঁড়ি আজও চলছে। শুধু একটা গর্তেই পাওয়া গেছে 17,000 ড্রাগন হার, বলে ফের সশব্দে নস্যি নিল ইন্দ্রনাথ। ফের চমকে উঠে ঠিক 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 করে উঠল দেওয়ালের টিকটিকি। আর যেন বিষম ধাক্কা খেয়ে শির দ্বারা সোজা করে ফেলল কোলকুজো বৃদ্ধ। আপনি জানেন? জানি। সাং রাজবংশের সবশেষের রাজধানীর খবরও রাখি। মাটির তলা থেকে পাওয়া গেছে 92 ফুট লম্বা রাজপ্রাসাদ। প্রাসাদের পাশেই কারখানা বাড়ি, যেখানে তৈরি হতো পাথরের যন্ত্রপাতি, হাড়ের ফলা বসানো তীর, কারুকাজ করা ব্রোঞ্জের বাসনপত্র। পাওয়া গেছে পাথরের ভিতের ওপর তৈরি ইটের বাড়ি আর মন্দির, কাঠের থামের ওপর ধরা ছাদ, পোর্সিলিনের মূর্তি, চাকাওয়ালা গাড়ি আর রাশি রাশি নরকঙ্কাল। পাতাল ঘরে। থেমে থেমে বলল চিংলি, গণহত্যার রেওয়াজ ছিল রাজবংশে। কারিগরদের জ্যান্ত পুঁতে ফেলা হতো বাড়ির দেওয়ালে। জানেন তো? জানি লি সাহেব, তাও জানি। কিন্তু আপনি কি জানেন এত জিনিস থাকতে লেখবার জন্য কেন হার বেছে নেওয়া হয়েছিল? কেন এমন অস্বাভাবিকভাবে প্রতিটা হার ফেটে ফুটে থাকতো?
আর কেনই বা পিক্টোগ্রাম আঁকা হতো ফাটা আর চিরগুলোর গা ঘেঁষে? থসথসে বুড়ো চিংলি এখন যেন পাথরের মূর্তি। ভুরুর জঙ্গলে কিন্তু প্রবল আন্দোলন চলছে, কাঁপছে হাতের আঙুল। ইন্দ্রনাথ বলল, জানেন জানেন, তাও জানেন, ভবিষ্যৎবাণী করার জন্য হার বেছে নিয়েছিল ভবিষ্যৎ দ্রষ্টারা। ব্রোঞ্জের শলাকা তাতিয়ে হারের গায়ে চেপে ধরা হতো, হাড় ফেটে যেত। চিরগুলোর চেহারা দেখে ভবিষ্যৎ বক্তা বলে যেত কি ঘটবে। প্রশ্নটা আগে লেখা হতো হাড়ের গায়ে, ব্রোঞ্জের শলাকা টিপে ধরা হতো তার পাশে। জবাব ফুটে উঠত ফাটা ফুটোর মধ্যে, যার মানে উদ্ধার করার ক্ষমতা ছিল শুধু জাদুকর পুরুত ঠাকুরের। ঠিক কিনা? চিংলির মুখে কথা নেই, চোখ দুটোই আশ্চর্য সেই আলো কিন্তু আরো জোরালো হয়েছে। চোখের গহনে যেন একজোড়া পিদিম জ্বলছে। ইন্দ্রনাথ বলে গেল শক্ত গলায়, রাজা হয়তো লিখলেন এ যুদ্ধে জিতব কি। জাদুকর পুরুত শুধু হ্যাঁ বা না লিখে হার ফেরত পাঠাতো রাজাকে। হাজার হাজার বছর ধরে এইভাবে ভবিষ্যৎবাণী দেশের লোক আর রাজবংশ নিজেদের চালিয়ে নিয়ে গেছে। এরই নাম ড্রাগনের হার। সাহেব, আজ আপনি এই হারের মধ্যে পেয়েছেন গুপ্তধনের নকশা। কোথায় সেই গুপ্তধন? তা কি বলবেন? না। চিংড়ির নাভিমূল থেকে যেন উঠে এলো ছোট্ট জবাবটা। ভারী মিষ্টি হাসলো ইন্দ্রনাথ। কিন্তু আমি যে জানি লি সাহেব, চীনের উত্তরে হোনান নামে একটা অঞ্চল আছে না, আধুনিক চীনের লোক যখন মন্দির ভাঙতে শুরু করে তখন একটা মন্দির একেবারে মিশে গেছিল মাটির মধ্যে। কিন্তু বেশ কয়েক বছর ধরেই গুজব শোনা যাচ্ছিল সাং রাজবংশের গুপ্ত কোষাগার ছিল ওই মন্দিরের গর্ভগৃহে। মন্দিরের ঠিকানাটাই কেবল পাওয়া যাচ্ছিল না। দম নিল ইন্দ্রনাথ। চিংড়ির চোখে চোখে চেয়ে ছুঁড়ে দিল শেষ কথাটা। আপনার এই ড্রাগন হারে রয়েছে সেই ঠিকানা। এত ন্যাকামি করার কি দরকার ছিল? এই প্রথম চিবিয়ে চিবিয়ে কথা বলতে শুনলাম চিংড়িকে। গুপ্তধনের নকশা জানতে পেরেছি বলেই তো আপনার কাছে আমি এসেছি। কেউ লেগেছে বলেই। আকস্মাৎ যেন আকাশের বাজ ফেটে পড়ে ইন্দ্রনাথের গলার মধ্যে। আর তঞ্চকতা করবেন না। ফেউ আপনার পেছনে লেগেছে ঠিকই, কিন্তু সে ফেউ চায় চীনের মঙ্গল। কি বলতে চান? আস্তে আস্তে উঠে দাঁড়ান চিংড়ি। এখন আর তাকে কোলকুজো মনে হচ্ছে না। এতক্ষণ যেন ইচ্ছে করে বেঁকে সেজেছিলেন, এখন দিব্যি লম্বা, লোমস ভুরুর জঙ্গল প্যাগোডার চেহারা নিয়েছে। ইন্দ্রনাথ নসির দ্বীপের দিকে ডান হাত বাড়িয়েই আচমকা বাঁ হাত দিয়ে পাঞ্জাবির তলা থেকে টেনে বের করলো ওর অতি প্রিয় নিকস কালো রিভলভারটাকে। ট্রিগারে আঙুল রেখে নঞ্চের মুখ চিংড়ির দিকে ফিরিয়ে বলল বাজের মতো কড়া গলায়, ফটাফট সরকার, আজ আপনার খেল খতম। আসুন আপনারা। আমাকে বিলকুল হতভম্ব করে দিয়ে ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকলো প্রথমে জয়ন্ত, তারপর পুলিশ বন্ধু। তার পেছনে একজন তাল ঢাঙ্গা সাহেব, মুখে বিরাট হাসি। তার পেছনে প্রেমচাঁদ মালহোত্রা, পৃথিবী জোড়া ডিটেকটিভ এজেন্সির কর্ণধার, ইন্দ্রনাথের প্রাণপ্রিয় বন্ধু। ইন্দ্রনাথ আর নসি নেয়নি। ডান হাত দিয়ে সোফা দেখিয়ে বলল, আপনারা লাইন দিয়ে বসে পড়ুন। লি সাহেব, আপনিও দয়া করে বসুন। পা টান টান করবে, বয়স তো কম হলো না। আপনার গল্পে অনেক সত্যি আছে, মিথ্যে একটাও নেই। কিন্তু একটা কথা স্যার চেপে গেছে। মৃগাঙ্ক অনেকক্ষণ ধরে অবাক হয়ে আপনার চোখ দেখছে, কিন্তু আমি হইনি। আপনার চোখের মধ্যে যেন আলো জ্বলছে। এ আলো আপনার আধ্যাত্মিক শক্তির, যে শক্তি ছিল নস্ট্রাডামুসের। পেতলের তেপায়ার ওপরে জলের পাত্র রেখে গভীর রাতে সেদিকে চেয়ে ২-৩ হাজার বছর পরের ভবিষ্যৎ যেন দেখতে পেতেন। নেপোলিয়ন, হিটলারের কথা উনি বলে গেছিলেন। এই দুজনকে বলেছিলেন অ্যান্টি ক্রাইস্ট। তৃতীয় অ্যান্টি ক্রাইস্টের কথাও বলেছিলেন। হিয়ালি ছড়ার ব্যাখ্যা যা দাঁড়িয়েছে তাতে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর জন্য এই শতকের শেষের দিকে চীন দেশ থেকেই আবির্ভূত হবে থার্ড অ্যান্টি ক্রাইস্ট। সাহেব, আপনার এই ড্রাগন হারে রয়েছে সেই একই ইঙ্গিত, আর রয়েছে বিশাল এক ধনভাণ্ডারের সন্ধান।
যা কাজে লাগাবে তৃতীয় অ্যান্টিক্রাইস্ট। নস্ট্রাডামুসের যে ছড়াগুলো পাওয়া যায়নি, কে জানে তাদের মধ্যে এই গুপ্তধনের কথা বলা হয়েছিল কিনা। কিন্তু আপনি তা জেনেছিলেন। আপনি পেট চালাতেন বেআইনি বাজি ধরার উপর ভবিষ্যৎবাণী করে। আপনি ছিলেন এই গোলমেলে কাজের মধ্যে। ও কি মাথা ঘুরছে নাকি? চিংড়ির মাথায় ঝুঁকে পড়েছিল বুকের ওপর। জোরে শ্বাস নিচ্ছেন, চোখের পাতা বোঝা। স্ট্রোক হয়ে গেল নাকি? প্রেমচাঁদ উঠে দাঁড়িয়ে বলল, ইন্দ্রনাথ থাক, এখন থাক। থাক তাহলে। ট্রান্স শুরু হয়েছে মনে হচ্ছে, ঘোর এসেছে। লিসাহেব, লিসাহেব, শুনতে পাচ্ছেন? ঘর ঘর গলায় বললেন বুড়ো লি। শুনছি। কি দেখছেন? বাক্স, বাক্স, সোনা, হিরে। আর কি দেখছেন? থার্ড অ্যান্টিক্রাইস্ট। কিরকম দেখতে? ভয়ঙ্কর। কোন দেশের লোক? ঝুঁকে পড়া চিংড়ির মাথার উপর ঝুঁকে পড়ে প্রশ্নটা করছিল ইন্দ্রনাথ। তার জবাবটা যে এইভাবে আসবে তা কল্পনা করেনি। আচমকা দু পা গুটিয়ে এনে সবেগে ইন্দ্রনাথের পেটে পদাঘাত করলেন চিংড়ি। একটা হাত তার আগেই এগিয়ে গেছিল ইন্দ্রনাথের হাতের রিভলভারের দিকে, আর খুলে গেছিল দু চোখের পাতা। সে চোখে ঘোরে থাকার আভাস লেশ মাত্র ছিল না। ইন্দ্রনাথের ব্যায়ামপটু বডির ভোজবাজিও দেখা গেল সেই মুহূর্তে। সময় হলে ও যেন চিতাবাঘের মতোই ক্ষিপ্র হয়ে যায়। তাই চোখের সামনে দিয়ে বুঝি বিদ্যুৎ ঝলসে গেল। জোড়া পায়ের লাথি পেটে লাগার আগেই একটু সরে গিয়ে ডান হাতের এক রদ্দায় চিংড়িকে মাটিতে শুইয়ে দিল ইন্দ্রনাথ। সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে ফিরে বলল, অত অবাক হসনি। সকালে ফোন করেছিলেন বুড়ো আমাকে দিয়ে ফেউয়ের নামধাম জানার জন্য। এই সাহেব সোগবি নিলামদার। চীন দেশ থেকে ওকে পাঠানো হয়েছে নিলাম হেঁকে সমস্ত ড্রাগন হার উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য, থার্ড অ্যান্টিক্রাইস্ট আর গুপ্তধনের গুজবের অবসান ঘটানোর জন্য। কিন্তু চিংলি তা জানতেন না। চোরের মন বোচকার দিকে থাকে। তিনি ভেবেছিলেন ওদের এই সর্বনেশে খেলার আড্ডাখানার সন্ধানে পেছনে ফেউ লেগেছে। ড্রাগন হার যদি হাতছাড়া হয়ে যায়, এই ভয়ে দৌড়ে এসেছিলেন আমার কাছে। আমি মিউ মিউ করে বললাম, কিন্তু তুই জানলি কি করে এত ব্যাপার? সকালে ফোন পেয়ে গ্র্যান্ডে ফোন করে সোগবির এই সাহেবের সঙ্গে কথা বলে নিয়েছিলাম। আমি তো জানি আমেরিকার এই বিখ্যাত নিলামদার কলকাতায় এসেছেন ভালো ছবি নিলামে চড়িয়ে বিদেশে বিক্রির জন্য। তাই সন্দেহ হয়েছিল পুরানো দুষ্প্রাপ্য হার কিনতে চাননি। তোর জয়ন্তকে নিয়ে গিয়ে চেপে ধরতেই উনি বললেন সমস্ত ড্রাগন হার কেনার বায়না দিয়েছে চীন দেশেরই এক সংস্থা। প্রেমচাঁদ তারপরেই ফোন করে বলেন, ফটাফট এই সর্বনাশে দিল্লি অফিসে হানা দিয়ে জেনেছে কলকাতা আড্ডার সর্দার এক পুরো চিনেবেন। তারপর একটু পড়াশোনা করলাম, বাকিটা নাটক করে গেলাম। জয়ন্ত, ডেরাটা পেয়েছিস? হ্যাঁ, বলল জয়ন্ত। ছিমছাম একতলা বাড়ি, ছাদে বাগান, পাতাল ঘরে এয়ার কন্ডিশনিং, 19 লক্ষ নগদ টাকা, রঙিন টিভি, ওয়াকি টকি, কর্ডলেস টেলিফোন, বোমা আর একটা পেতলের টিপায়া। ভবিষ্যৎবাণীর যন্ত্র মিউজিয়ামে রেখেছিস? বলে হাই তুলল ইন্দ্রনাথ। আমি কিন্তু অনেক রাত পর্যন্ত ইন্দ্রনাথকে ঘুমোতে দিইনি সেদিন। নিজে বাড়ি ফিরিনি। উত্তেজনায় চোখ থেকে ঘুম উড়ে গেছিল। কিন্তু আশ্চর্য মানুষ, ইন্দ্রনাথের চোখে যেন বেশি ঘুম জড়ো হয়েছিল। হাই তুলতে তুলতে আর নস্যি নিতে নিতে আমার প্রশ্নগুলোর জবাব দিয়ে গিয়েছিল এইভাবে, ইন্দ্র তুই কি গণৎকার? না তো। তাহলে কি করে জানলি চিংলি ভবিষ্যৎ দেখতে পারেন? অপরাধ মহলের খবর রাখি বলেই জানি। অদ্ভুত ক্ষমতা সম্পন্ন একজন চিনেম্যান নাকি বড় বড় প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন, এমনকি রেসের কোন ঘোড়া জিতবে তাও বলে দিচ্ছেন। ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা থেকে আরম্ভ করে উপসাগরের যুদ্ধে কে জিতবে, কে ভারতের প্রধানমন্ত্রী হবে, বোম্বাই, দিল্লি, মাদ্রাজ, কলকাতায়, এসব অনেক ব্যাপার নিয়ে লাখ লাখ টাকার অদ্ভুত বাজি চালু হয়েছে। মদত দিচ্ছেন এক বুড়ো চীনে। বুড়োর ফোন পেয়েই তাই তোর টনক নড়েছিল? আজ্ঞে। সাহেব কি করে জানলেন বুড়োর কাছে ম্যাজিক হার আছে?
ম্যাজিক হার? ভালো বলেছিস। কলকাতার একটা জায়গাতেই ড্রাগন হার বস্তায় করে আনা হয়েছিল 1120 সালে চিনেপাড়ায়। পুরানো চিনেপাড়া ভেঙে যাওয়ায় বস্তা চলে যায় নতুন চিনেপাড়ায়, বাইপাসের ধারে। খবরটা সাহেবকে আগেই দিয়েছিল সন্ধানী লোকেরা। কিন্তু প্রমাণ ছাড়াই বুড়োকে চার্জ করে গেলি কেন? ধাক্কা দিয়ে মনের ভিত আলগা করে দিয়ে পেট থেকে কথা বের করার জন্য। কথায় কি না হয়, ভালো মানুষ পাগল করা যায়, পাগলকে সুস্থ করা যায়। গোপন ডেরার খবর জয়ন্ত পেল কি করে? পুলিশকে প্রাইভেট এজেন্সি সাহায্য করে। প্রেমচাঁদ পৃথিবীর নানা জায়গায় শাখা অফিস করেছে। দেশে দেশে বিভিন্ন বিষয়ের খবর ওর চাইতে বেশি কেউ রাখে না। ওর চর জানতো ওদের আড্ডা কোথায়। তাই চিংলি ওদের অফিসে যেতেই আমার কাছে ভিড়িয়ে দিয়েছিলেন। দিয়েই আমাকে ফোন করে জানিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তুই চাল পেতেছিলি। হ্যাঁ, বলেই হাই তুলে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল ইন্দ্রনাথ রুদ্র।